আপনার ইগনোরেন্স থেকে, আমি যদি বলি এভাবে, সেটাই আমার পপি বলেছেন যে দানিউলও একটু তাকে অসম্মানের চোখে দেখতো এবং সেই জায়গা থেকে তিনি আসলে এই পরবর্তীতে যখন দিনাজপুরে আসেন এবং বুটিক হাউস, অর্থাৎ ঘোমটা বুটিক হাউস নামে একটা বুটিক হাউস আছে, সেটি আসলে ইন্টারপ্রেট করেন আর কি। আপনার উদ্যোক্তা হিসেবে এই বুটিক হাউসটি পরিচালনার জন্য সুলতানা রাজিয়া পপি বুটিক হাউসের স্বত্বাধিকার নেন এবং আলামিন বস্ত্রালয়ের সাথে তার একটা যোগাযোগ হয় 2013-14 সালে। 2013-14 সালের পর থেকে, অর্থাৎ দীর্ঘদিন তাদের মধ্যে পরিচয়টা একসময় আসলে পরকীয়ায় রূপ নেন এবং 2017-18 সাল থেকে তাদের এই সম্পর্কটি গভীরতর হয় এবং অবৈধ পরকীয়ায় জড়িয়ে পড়েন দুজন। পরবর্তীতে 2020-21 বা এরকম দিকে যখন জানাজানি হয়, একে অপরের বিরুদ্ধে তখন মামলা মোকদ্দমাও কিন্তু হয়। মামলা মোকদ্দমা হলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় বটে, কিন্তু পরবর্তীতে আবার তারা এই মামলা মোকদ্দমার এই ব্যারিয়ার পার হয়ে তারা কিন্তু আবার একত্রিত হয় এবং মেলামেশা শুরু করে। তো এই জায়গাতে বাধাই ছিল হচ্ছে দানিউল। এই দানিউলকেই তারা পরিকল্পনা অনুযায়ী সরিয়ে দিয়েছে আর কি। এর সঙ্গে আর আর্থিক কোনো বিষয় আছে কি, শুধু শারীরিক না আরো অন্য আর্থিক বিষয় আছে? আর্থিক বিষয় বলতে দেখেন দুই পক্ষই, অর্থাৎ এই যে সুলতানা রাজিয়া পপির যে পরিবার, তারাও কিন্তু স্থানীয়ভাবে ল্যান্ডলর্ড এবং তারা ওখানে প্রভাবশালী এবং টাকা পয়সা আছে বলে জানা যায়। এবং আলামিন তিনিও কিন্তু একটা বড় ব্যবসায়ী। তো টাকা পয়সার লেনদেন না, মানে দানিউলের কাছ থেকে যে টাকা বা অর্থ পেতে হবে বিষয়টা এরকম না। একটা বিষয় ছিল সামাজিক, একটা হচ্ছে যে মানুষ কি বলবে এরকম একটা বিষয়, আর একটি হচ্ছে যে তাদের সন্তানের যে ভবিষ্যৎটা কি হবে, এরকম ভেবেই তারা একটা সেফ একটা এক্সিট চেয়েছে এবং পরিকল্পনা মাফিক তারা চেয়েছিল যে পরিকল্পনা অনুযায়ী তারা চেয়েছিল যে বালিশ চাপা দিয়ে যদি তাকে মারা যায়। মাঝখানে দানিউল অর্থাৎ ডিসিস্ট, উনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলেন এবং তার হাত ভেঙে গিয়েছিল এবং সে শারীরিকভাবে বেশ দুর্বল ছিল। তো সেক্ষেত্রে পপি এবং হচ্ছে কল্লোল তারা পরিকল্পনা করে যে যদি আমরা অন্য কাউকে দিয়ে বালিশ চাপা দিয়ে যদি শ্বাসরোধ করে তাকে মৃত্যুবরণ করাতে পারি বা তাকে যদি মেরে ফেলতে পারি, তাহলে আমরা পুলিশের চোখে ধুলো দিতে পারবো। ইভেন আমরা যদি পোস্টমর্টেমও হয় তাহলে হয়তো সেক্ষেত্রে তাদের একটা ভুল ধারণা ছিল, তাহলে হয়তো সেক্ষেত্রে ধরা পড়বো না আমরা কেউ, যে স্বাভাবিকভাবে সে মৃত্যুবরণ করেছে, কারণ দানিউলের বয়স মোটামুটি 50 আপ, অর্থাৎ 55 বছরের মতো। তো সেক্ষেত্রে তারা এই ধারণাটা করেছিল। তো এই জন্য ভাড়াটিয়া খুঁজতেছিল তারা, এবং ভাড়াটিয়া খোঁজার এক পর্যায়ে বাদশাকে তারা পায়, যে বাদশার বাড়ি যেহেতু বাগেরহাট খুলনার দিকে, তার সাথে সর্বহারা বা এই ধরনের কোনো গ্রুপ অথবা নিষিদ্ধ কিলার গ্রুপ যারা প্রফেশনাল কিলিং অপারেশনগুলো করে থাকেন তাদেরকে পাওয়া যায় কিনা। দিনাজপুর বা এই আশেপাশের কাউকে দিলে যদি পুলিশ বুঝতে পারে সেক্ষেত্রে তারা এবং কল্লোলকে চিনতে পারবে, কল্লোলের নাম প্রকাশ করে দিবে, সেই জন্য তারা ভাড়ার দিকে যায়, অর্থাৎ ভাড়াটি এখনই খুঁজতে থাকে। এবং এই কিছুদিন আগে, এটা তো পরিকল্পনা বেশ কয়েক মাসের, প্রথমে তারা 12 লাখ টাকা চেয়েছিল, পরবর্তীতে কল্লোল এবং পপি তারা দিন দরবার হয়নি। এর আগে একবার ঢাকায় যখন হোটেলে দানিউল উঠেছিল, ঢাকায় একটা অপারেশনে তারা পাঠাতে চেয়েছিল, বাট সেই সময় টাকা পরিশোধ হয়নি লিখে কিলিং টিম বা অপারেশন টিম সেই সময় ঢাকায় যায়নি, পরবর্তীতে তাদেরকে ফেরত দিতে হয়। এবং সময় খুঁজে যে আসলে এই কখন আসলে মোক্ষম সময়, তো দেখে যে জিন্দাপীরের যে মেলাটা হচ্ছে এবং শীতকাল, ওই সময়ে ওই এলাকাতে, অর্থাৎ দানিউলের বাসা থেকে 200 গজ 300 গজ দূরত্বে কিন্তু হচ্ছে জিন্দাপীরের মেলা হয়। প্রচুর মানুষের সমাগম হয়, চেনা অচেনা মানুষ থাকলে কেউ কিছু মাইন্ড করবে না। তো সেক্ষেত্রে ওরা মোক্ষম সময় বেছে নেয় যে এই সময়টা। তখন 10 লাখ টাকা কিন্তু আগে পেইড করে এবং কিছুদিন আগে গোপন নাম্বার কিন্তু দুজন রেজিস্টার্ড, অর্থাৎ নকল রেজিস্টার্ড নাম্বার যেগুলো কিনতে পাওয়া যায় অবৈধভাবে, তারা কিনে এবং এই সিম কিনে একটা পপি এবং একটা হচ্ছে দানিউল কল্লোল ব্যবহার করতো এবং এই তাদের পরিকল্পনাগুলো হোয়াটসঅ্যাপ এবং এই গোপন নাম্বারের মাধ্যমে তারা কথা বলতো। তো যাই হোক, তো 10 লাখ টাকায় দফা রাখা হয় এবং পরবর্তীতে তারা এর আগেই কল্লোল সহ কিলিং অপারেশনের মেম্বাররা ওই এলাকা রেকি করেন কিভাবে কাজ হবে। একই সাথে এটা আরো বেশি স্ক্রুটিনাইজ করার জন্য, আরো বেশি
অ্যাকুরেট করার জন্য এই একটা ভিডিও কিন্তু আসলে আমাদের এই যে সুলতানা জিয়া পপি দানি ইয়াকে কল্লোলকে সরবরাহ করে হোয়াটসঅ্যাপে, পরবর্তীতে কল্লোল